প্রথম টপিকটা হচ্ছে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ। এটার C3 এবং C4 গতিপথের বিস্তারিত। তো বিস্তারিত পড়ার আগে আমাদেরকে আগে ফটোসিনথেসিস জিনিসটা কি এটা সম্পর্কে তো অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে। ফটোসিনথেসিস অর্থ হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা জানি ফটো অর্থই হচ্ছে কি, ফটো অর্থই হচ্ছে আলো, ফটো মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, সংশ্লেষণ করা। সংশ্লেষণ মানে তৈরি করা। তাহলে ফটোসিনথেসিস অর্থ হচ্ছে পটুর সহায়তায়, আলোর সহায়তায় তৈরি করা। কি তৈরি করা? খাদ্য তৈরি করা। এখন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে এই বিক্রিয়াটা মনে রাখতে হবে। 6 কার্বন ডাইঅক্সাইড যোগ 12 পানি, মানে কার্বন ডাইঅক্সাইডের 6টা অণু, পানির 12টা অণু। যাই হোক, এই অণুর সংখ্যা কোনো ফ্যাক্ট না, সমতা করার জন্য হয়তো লাগে। কার্বন ডাইঅক্সাইড আর পানি যুক্ত হয়ে কি করে, এখানে কার্বোহাইড্রেট জাতীয় শর্করা তৈরি করে, মানে গ্লুকোজ, পানি এবং জলীয় বাষ্প এবং কি পানি নির্ণয় তৈরি করে। এই বিক্রিয়াটা যে কোনো ভাবে মনে রাখতে হবে। 6 কার্বন ডাইঅক্সাইড যোগ 12 পানি সমান হচ্ছে গ্লুকোজ যোগ অক্সিজেন যোগ কি জলীয় বাষ্প। এখন এটা সংজ্ঞা ছোটবেলায় আমরা পড়ে আসছি যে উদ্ভিদ যে প্রক্রিয়া খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। না, তোমার বয়স বাড়ার সাথে সাথে তো অবশ্যই সংজ্ঞাটাও কি পরিবর্তন হতে হবে, না এটা যথোপযুক্ত হয় না। তো সংজ্ঞা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না, আমরা হচ্ছে দেখে এটা এই বিক্রিয়ার লেখে আমরা বলে দিতে পারবো। কেন? কারণ হচ্ছে এখানে হচ্ছে সূর্যের লাইট লিখছি, মানে সূর্যের আলো, আর ক্লোরোফিল। তাহলে আমরা সংজ্ঞা কি বলবো? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায়। সংজ্ঞা কিন্তু কখনোই মুখস্থ করতে হয় না, আসলে পড়ালেখার মধ্যেই মুখস্থ বলে কিছু নাই, এটা আমি বিশ্বাস করি। তাহলে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু বায়ু থেকে গৃহীত হয়, এবং মূল দ্রব্যের সাহায্য গৃহীত পানি এর সহায়তায় কি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকেই আমরা বলবো হচ্ছে সালোক সংশ্লেষণ। মনে থাকবে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূল দ্রব্য থেকে গৃহীত বা মাটি থেকে গৃহীত পানির সহায়তায় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, সেটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। ভাষা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে এটাই। সে যাই হোক, এটা কোথায়? পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। এই মেসোফিল টিস্যু মাত্র আমি কলেজে পড়ালাম। মেসোফিল টিস্যু মানে কি? উদ্ভিদের পাতার যে টিস্যু গুলাতে, ছবি সহ আছে ইন্টারমিডিয়েটের বইতে, উদ্ভিদের পাতার যে টিস্যু গুলাতে কি হয়, সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের সবুজ পাতায় থাকে। তাহলে পাতার মেসোফিল টিস্যুর নিশ্চয়ই ক্লোরোপ্লাস্টে হয়। ক্লোরোপ্লাস্ট, অঙ্গাণুটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, অঙ্গাণুটার নাম হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। আর অঙ্গাণুর মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল, অঙ্গাণুর নাম ক্লোরোপ্লাস্ট, আর থাকে হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপাদন হয়, আর উপজাত হিসেবে অক্সিজেন পাওয়া যায়। এখন যদি বলে এটা কোথা থেকে আসছে, এই পাশে যদি আমরা দেখি আমাদের বিক্রিয়কের প্রান্তে এখানে কার্বন আছে শুধুমাত্র এই জায়গায়। হ্যাঁ, তার মানে আমরা নিশ্চিত বলতে পারি কার্বন ডাইঅক্সাইড থেকেই এই গ্লুকোজটা পাওয়া গেছে। তাহলে আর বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে পানি। এই পানি হচ্ছে এখান থেকে হচ্ছে কি এগুলা পাওয়া যায়, বিশেষ করে অক্সিজেনটা উৎপাদন হয় হচ্ছে পানি থেকে, যেটা হিল বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করা যায়। সে যাই হোক, কার্বন ডাইঅক্সাইড থেকে কি পাওয়া যায়? এই গ্লুকোজটা পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়, তার মানে পানিটা কি হয়? জারিত হয়। আমরা জানি জারণ বিজারণ একই সাথে ঘটে, একটা যুগপৎ বিক্রিয়া। উপজাত হিসেবে পাওয়া যায় হচ্ছে অক্সিজেন। উপজাত কি? আমরা যেটা উৎপাদন করতে চাই এর পাশাপাশি যেটা উৎপাদন হয়ে যায় অটোমেটিক, ওটা আমাদের মূল টার্গেট না, সেটাই হচ্ছে উপজাত। যেমন সাবান তৈরির ক্ষেত্রে গ্লিসারিনটা হচ্ছে উপজাত হয়ে যায়। এখানে আমাদের মূল টার্গেট কিন্তু খাদ্য তৈরি, উদ্ভিদের পাতা খাদ্য তৈরি, বাহ্যিক যেটা এটা হচ্ছে উপজাত। তো পুরা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা আলোক নির্ভর পর্যায়ে আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়ে। এটার জন্য আলো অপরিহার্য, এটা হচ্ছে আলো অপরিহার্য না, আলো থাকলেও করবে না থাকলেও করবে। তো আলোক নির্ভর পর্যায়টা ঘটে থাইলাকয়েডে। থাইলাকয়েড কাকে বলে? এই যে এগুলো আছে না আলাদা আলাদা ভাবে, এগুলোকে বলে থাইলাকয়েড। আলাদা আলাদা ভাবে কি বলে? থাইলাকয়েড। এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েডের মেমব্রেন অর্থ হচ্ছে আবরণ বা ঝিল্লি, যাই বলি না কেন আমরা। তাই থাইলাকয়েডের মেমব্রেনে আলোক নির্ভর পর্যায় ঘটে। এই পর্যায়ে এটিপি এবং এনএডিপিএইচ2 উৎপাদন হয়। এটিপি এবং এনএডিপিএইচ2 এই দুটাকে একত্রে বলে আত্তীকরণ শক্তি। আর এক্ষেত্রে ফটোলাইসিস ঘটে। ফটোলাইসিস মানে হচ্ছে ফটো অর্থ আলো, লাইসিস অর্থ ভাঙ্গা, মানে পানির ভাঙ্গন ঘটে থাকে। সে যাই হোক, আর আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়টা ঘটে হচ্ছে স্ট্রোমাতে। স্ট্রোমাতে স্ট্রোমাতে আর এই প্রক্রিয়ায় কি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। কিভাবে? ওই যে আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি এবং এনএডিপিএইচ2 পাওয়া গেছে, ওই দুইটাকে কাজে লাগিয়ে, ওই দুইটা কাজে লাগিয়ে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করা হয়ে থাকে। এই কারণে এটা না ঘটলে এটা ঘটবে না, এটা আলোক নির্ভর পর্যায়ে না ঘটলে আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটবে না।
তো এই যে কার্বোহাইড্রেট তৈরি হবে, এটা এক এক উদ্ভিদে এক এক রকম ভাবে হতে পারে। এই কারণে বিজ্ঞানীরা দেখছে যে উদ্ভিদকে পর্যবেক্ষণ করে 3 ভাবে কার্বোহাইড্রেট তৈরি হতে পারে। টার্গেট কিন্তু একটাই, কি তৈরি? কার্বোহাইড্রেট তৈরি। তবে এটা তিন তিন প্রকার হতে পারে। তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে: C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, ক্যাম উদ্ভিদ বা চক্র। C3 চক্র, C4 চক্র, ক্যাম সাইকেল। তো এগুলা হচ্ছে নির্ভর করে কার উপরে, কোন পথে কিভাবে তৈরি হবে, আমরা একটু পরে দেখবো। তাহলে এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ ছিল যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায়। আর শ্বসন প্রক্রিয়ায় এই রাসায়নিক শক্তি থেকে কি পাওয়া যায়, গতিশক্তি পাওয়া যায়। শ্বসন কাকে বলে যদি জিজ্ঞেস করি, বোটানের স্টুডেন্টরা কয়জনে বলতে পারবে না, মুখস্থ হয়তো বলতে পারবে, কিন্তু বাস্তবতা চিন্তা করলে জিনিসটা একদমই সহজ। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজটা পাওয়া যায়, এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন। এই রাসায়নিক শক্তি, এখানে রাসায়নিক শক্তি মানে কি, গ্লুকোজ। এই গ্লুকোজটা ভেঙে কি পাওয়া যাবে, শক্তি পাওয়া যাবে, তাকেই বলা হবে শ্বসন। এটার সাথে অক্সিজেন যুক্ত হলেই শ্বসন হয়ে যাবে, মানে শক্তি উৎপাদন হবে। তো এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় প্রোটো ফসফোরাইলেশন। এই যে এটিপি তৈরি হয়েছে, এই এটিপি তৈরির প্রক্রিয়াটা হচ্ছে প্রোটো ফসফোরাইলেশন। প্রোটো মানে আলো, আর ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত করা। ফসফেট যুক্ত করা, আসলে এখানে ঘটনাটা ঘটে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি হয়, এটিপি হয়। এটাকে বলা হয় হচ্ছে প্রোটো ফসফোরাইলেশন। এখন যদি প্রশ্ন হয় এডিপি কি, আসলে এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন কই থেকে আসছে, এডিনিন থেকে আসছে। এডিনিন ওই যে আমরা ডিএনএর গঠনের মধ্যে পড়ছি না, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এডিনিন মানে পাতার প্রত্যেকটা কোষের মধ্যে এডিনিন আছে। এডিনিন থেকে আসছে এডিনোসিন, এডিনোসিন থেকে এডিনোসিন ডাইফসফেট। যাই হোক, অল্প সময় হচ্ছে, বিস্তারিত বলতে হচ্ছে, বলা সম্ভব না আর কি। এনএডিপিটা হচ্ছে একটা কোএনজাইম। এনএডিপিটা হচ্ছে একটা কোএনজাইম, আর এটিপিটা হচ্ছে কি আমাদের জৈব মুদ্রা বলা হয়ে থাকে। তাহলে আমরা এখন পড়বো কি, পড়বো হচ্ছে C3 C4 চক্র কিভাবে হয়ে থাকে, মানে কার্বোহাইড্রেট তো তৈরি হবে, কোন পথে হবে, কিভাবে হবে, তা হচ্ছে আমরা এখন পড়বো। C3 সাইকেল আর C4 সাইকেল। C3 সাইকেলের আরেক নাম হচ্ছে কেলভিন সাইকেল, আর C4 চক্রের আরেক নাম হচ্ছে হ্যাস এন্ড স্ল্যাক সাইকেল, আবিষ্কারকদের নাম অনুসারে। C3 সাইকেলটা মনে রাখার জন্য একটা ছোট্ট একটা লাইন মনে রাখা যেতে পারে: রুবি কামস টু পিজি টু গেট গ্লুকোজ। রুবি পিজি মানে পিজি হাসপাতাল আসছে কি জন্য, গ্লুকোজ নেওয়ার জন্য। এটা মনে রাখলে আসলে অনেক কিছুই মনে থাকে, বিশেষ করে লিখিত পরীক্ষার সময়। তো এটা মূল C3 সাইকেলটা কি, কার্বন বিজারণের একটা চক্রাকার গতিপথ। উভয় ক্ষেত্রে আমাদের টার্গেট কিন্তু কি তৈরি, গ্লুকোজ তৈরি। অধিকাংশ উদ্ভিদে আম, জাম, ধান, পাট আমরা যা দেখি, এগুলাতে কি হয়, C3 চক্রে হয়ে থাকে। এই প্রথম ঘটনা শুরু হবে কি দিয়ে, বায়ুর কার্বন ডাই অক্সাইডটা ওই যে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করবে, প্রবেশ করে কার সাথে মিলিত হবে, রাইবোলুজ 1,5 20 ফসফেটের সাথে। এখানে মনে রাখার বিষয় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা আর হচ্ছে এটা, এই দুইটা জিনিস। তো কার্বন ডাই অক্সাইডটা পাতার মেসোফিল টিস্যুতে রাইবোলুজ 1,5 ফসফেটের সাথে যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। এটা কিন্তু অস্থায়ী যৌগ, আর এখানে সহায়তা করবে রুবিস্কো এনজাইম। এই অস্থায়ী কিটো অ্যাসিডটার সাথে সাথে ভেঙে 3PGA মানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এটা কি থেকে, এই কিটো অ্যাসিড থেকে। তা বাকি অংশ আবার এত গুরুত্বপূর্ণ না। এখানে হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে এই চক্রের নাম হচ্ছে C3 চক্র, এবং যে উদ্ভিদে দেখা যায় সেটা হচ্ছে C3 উদ্ভিদ। ঠিক আছে, এক কথা কিন্তু দুইবার বলার কোনো সুযোগ নেই, একদমই অল্প সময়, এটা আসলে বোঝানো টাফ। তো এই পাশ থেকে হবে 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে এপি ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আরেকটা ফসফেট যুক্ত হয়ে তারপরে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ওইখান থেকে হবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু পেয়ে গেছি, আমাদের টার্গেটে হচ্ছে গ্লুকোজ তৈরি। উদ্ভিদ যে গ্লুকোজ তৈরি করে, এই উদ্ভিদগুলা এই প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ তৈরি করে। এবার আমরা C4 চক্র সম্পর্কে একটু জানি। C4 চক্রের আরেক নাম হচ্ছে কি হ্যাস এন্ড স্ল্যাক সাইকেল, কারণ হ্যাস এন্ড স্ল্যাক নামক বিজ্ঞানীরা হচ্ছে ইক্ষুতে হচ্ছে এই প্রক্রিয়াটা আবিষ্কার করেন। এটার আরেকটা নাম হচ্ছে ডাই কার্বক্সিলিক চক্র, C4 চক্রের আরেক নাম। এখানে ক্রাঞ্জ অ্যানাটমি দেখা যায়। ক্রাঞ্জ অ্যানাটমি মানে হচ্ছে আমরা কোনো কিছু গঠন বুঝি, আর ক্রাঞ্জ মানে রিং আকৃতির গঠন থাকে এই এই C4 উদ্ভিদ গুলাতে, তখন তাকে বলা হয় হচ্ছে ক্রাঞ্জ অ্যানাটমি। তো এক্ষেত্রে দুই প্রকার কোষ থাকে, একটা হচ্ছে মেসোফিল, একটা হচ্ছে বান্ডল শীট। মানে মেসোফিল আর একটা কি বান্ডল শীট, এখানে শুধু মেসোফিল ছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মেসোফিল আর বান্ডল শীট। তো এটা কিভাবে ঘটে, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড প্রথম, এখানে কার্বন ডাই অক্সাইড প্রথম যুক্ত হয় রাইবোলুজ 1,5 ফসফেটের সাথে, এখানে কার্বন ডাই অক্সাইড প্রথম যুক্ত হয় পেপার সাথে। পেপা মানে হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডটা কোষের মেসোফিল টিস্যুতে ঢুকেই
পেপার সাথে যুক্ত হবে, ফসফেনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ও এ মানে আমি বা আপনারা বাংলা লিখবেন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পাশাপাশি লিখছি তুলনা বোঝানোর জন্য, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করে। আর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাই হচ্ছে কি এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, যার মধ্যে 4টা কার্বন আছে, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই কারণে চক্রের নাম হচ্ছে চিপুর চক্র। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে পরে তৈরি হবে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা ঢুকে যাবে হচ্ছে বান্ডল শীত কোষে, বান্ডল শীত কোষে চলে যাবে, এখানেও কিন্তু ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড থেকে বান্ডল শীত কোষে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। তবে এই তৈরি হওয়ার ক্ষেত্রে এক অণু কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যাবে। এই কারণ যে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড এটা কি আবার C3 চক্র শুরু করবে, C3 চক্র। এই কারণে যেসব উদ্ভিদে C4 চক্র দেখা যায় সেক্ষেত্রে C4 C3 দুইটাই দেখা যায়। কারণ C4 চক্র আসলে একটা C3 চক্রের একটা বাড়তি অংশ, এখানে আসলে কোনো গ্লুকোজ উৎপাদন হয় না। এখানে যেমন গ্লুকোজ উৎপাদন হয়, C4 চক্রে কি গ্লুকোজ পাওয়া যায় না, কোনো গ্লুকোজ পাওয়া যায় না, শুধুমাত্র চক্রের মাঝখানে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ওই কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে আবার C3 চক্র ঘটিয়ে থাকে। যাই হোক, ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডটা আবার চলে আসে মেসোফিল টিস্যুতে, আইসা হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে হয়ে যায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটা আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে নতুন করে চক্র শুরু করে। এভাবেই C4 উদ্ভিদে একই সাথে C4 চক্র আর এদিকে গিয়ে C3 চক্র ঘটতে থাকে। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে কম্পারিজন বিটুইন C3 C4 এবং ক্যাম সাইকেল। এই তিনটা সাইকেলের মধ্যে পার্থক্য। তো ক্যামটা এখানে নতুন, ক্যাম হচ্ছে ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই দুইটা চক্র ছাড়াও কিছু উদ্ভিদে এই বিশেষ চক্রটা দেখা যায়। যাই হোক, পার্থক্যগুলো আমি একসাথে লিখে নিয়েছি। এটার পত্ররন্ধ্র দিনে খোলা থাকে, আমাদের চারপাশে যে আম জাম কাঁঠাল কলা গাছ দেখি পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, এই C4 দিনের বেলায় খোলা থাকে। তো ক্যাম চক্রটা হচ্ছে বিপরীত, এদের হচ্ছে রাতের বেলায় খোলা থাকে। 2 নাম্বার কথা হচ্ছে এদের C4 উদ্ভিদের ক্ষেত্রে এদের পাতার বান্ডল শীট সুগঠিত। আমরা একটু আগে C4 এর ক্ষেত্রে দেখছি পাতায় 2 ধরনের কোষ থাকে, ম্যাসোফিল, বান্ডল শীট, কিন্তু এখানে বান্ডল শীট নাই, থাকলেও হিসাবে ধরা হয় না, এটার বান্ডল শীট নাই, খালি রাখছি মানে নাই। এটাতে ক্রাঞ্জ অ্যানাটমি নামক একটা বিশেষ সুগঠিত গঠন দেখা যায়। ক্রাঞ্জ অ্যানাটমি C4 এর একটা বিশেষ একটা বৈশিষ্ট্য, এখানে কিন্তু নাই, এখানেও ক্রাঞ্জ অ্যানাটমি নাই। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, এগুলা বিশেষ করে ক্রাঞ্জ অ্যানাটমিটা। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা 2 রকম, এখানে একরকম। তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য যে এই C3 চক্রের ক্ষেত্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে, RUBP মানে রুবি। ওই যে রুবি কামস টু পিজি হাসপাতাল, রুবি মানে রাইবোলোজ বিসফসফেট, রুবি প্রথম কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে। আর এখানে গ্রহণ করবে কে, পেপা ফসফেনল পাইরুভিক অ্যাসিড, এখানেও পেপা ফসফেনল পাইরুভিক অ্যাসিড। এখানে প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওই যে পিজি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই কারণে এদেরকে বলা হয় C3 চক্র। এখানে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানেও প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এখানে প্রচুর ম্যালিক অ্যাসিড উৎপাদন হবে রাতের বেলা যখন পত্ররন্ধ্র খোলা থাকে। কি উদ্ভিদে, ক্যাম উদ্ভিদে, কিন্তু এক্ষেত্রে কোনো ম্যালিক অ্যাসিড পাওয়া যায় না। এখানে পেপা প্রয়োজন হয় না, এই যে আমরা দুটাতে পেপা দেখছি, পেপা প্রয়োজন হয় না। চাইলে আপনি আরো বৈশিষ্ট্য বাড়াতে পারেন লিখিত পরীক্ষায় যে এখানে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়, অক্সালিক পাওয়া যায়, এখানে পাওয়া যায় না অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কম তাপমাত্রায় হয়ে থাকে, মাত্র 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়ে করতে পারে আমাদের C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদ গুলোর জন্য বেশি তাপমাত্রা লাগে, 30 থেকে 40। দেখেন এটার থেকে অনেক উপরে, 30 থেকে 40। হ্যাঁ, 30 থেকে 40। উত্তরবঙ্গের দিকে দেখবেন ভুট্টা, ইক্ষু এগুলা বেশি হয়ে থাকে। কেন? কারণ ওইখানে তাপমাত্রার একটা প্রভাব আছে। হ্যাঁ, তাপমাত্রা বেশি। তো রাতে এখানে হচ্ছে 10 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন রেট 25 থেকে 100 ppm। ppm মানে কি, পার্টস পার মিলিয়ন, প্রতি মিলিয়নে এতগুলো অণু আর কি থাকতে হয় কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে। এটা হচ্ছে 25 থেকে 100। আর এটাতে 1 থেকে 10টা থাকলেই সে কাজ চালাইতে পারে। আর এটাতে হচ্ছে 1 থেকে 5। এই কারণে এটা যেহেতু অল্পতেই পারে, এই কারণে এটা সরকারের উৎপাদন ক্ষমতা উচ্চ, মানে এটার মধ্যে সবচেয়ে বেশি সরকারের উৎপাদন হয়ে থাকে C4 উদ্ভিদ গুলাতে। তাদের একই সাথে C3 C4 দুইটাই চলে। C4 এর দ্রুত কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করতে থাকে C3 চক্রকে, এই কারণে ওইখানে বেশি সরকারের উৎপাদন হয়ে থাকে। এটা ম্যাথোফাইটিক উদ্ভিদে বেশি হয়ে থাকে, এটা 2 ধরনের উদ্ভিদে হয়। আর এটা শুধুমাত্র শুষ্ক মরু অঞ্চলে বেশি হয়ে থাকে। এখানে ফটো রেসপিরেশন মানে আলোক শোষণ উপস্থিত হয়ে থাকে, এখানে আলোক শোষণ নাই, থাকলেও অতি সামান্য, এটাতেও নাই, থাকলেও অতি সামান্য। আর এখানে 20% এর বেশি অক্সিজেন থাকলে আমরা জানি এই চক্রের জন্য আমাদের দরকার কার্বন ডাইঅক্সাইড। তো উল্টাটা থাকলে মানে অক্সিজেন যদি 20% এর বেশি থাকে তাহলে এই চক্রটা বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে অক্সিজেনের কোনো প্রভাব নাই।
85% উদ্ভিদ এটা করে থাকে। এখান থেকে এমসিকিউ আসবে না, আসলে এখান থেকে আসবে যে C3 চক্রের উদ্ভিদ কোনটি। তো এখানে এগুলো মনে রাখতে হবে, ভুট্টা, ইক্ষু, জোয়ার, বাজরা, আর হচ্ছে গিনি ঘাস, মুথা ঘাস, নেপিয়ার ঘাস, যত ঘাস আছে সব C3 এর মধ্যে আছে। C4 দুঃখিত C4 এর মধ্যে আছে। আর ক্যাম হচ্ছে অ্যালোভেরা, ঘৃতকুমারী, যেগুলো হচ্ছে কি উদ্ভিদ আমরা ওষুধি উদ্ভিদ মেডিসিনাল প্লান্ট মনে করি। অ্যালোভেরা মনে করি কি সত্যই, অ্যালোভেরা, ঘৃতকুমারী, ক্যাকটাস, অর্কিড, আনারস, এগুলো হচ্ছে কি ক্যাম চক্রের উদ্ভিদের উদাহরণ। ক্যাম চক্র যেসব উদ্ভিদে দেখা যায় সেগুলো হচ্ছে ক্যাম উদ্ভিদ। C3 চক্র দেখা যায় C3 উদ্ভিদ, C4 চক্র দেখা যায় C4 উদ্ভিদ। এই হচ্ছে আমাদের ফটোসিনথেসিস এই দুইটা টপিকের সার সংক্ষেপ। আমরা এখন পড়ব রেসপিরেশন বা শ্বসন। রেসপিরেশন বা শ্বসন জিনিসটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বইতে সীমাবদ্ধ মনে করবো কেন আমরা? বাস্তবে একটু চিন্তা করি, আমরা মুখ দিয়ে খাই খাবার আর নাক দিয়ে নিই অক্সিজেন। এই অক্সিজেন গিয়ে খাবারটাকে ভাঙে, এটাই হচ্ছে শ্বসন। একদম ইজি, মনে রাখতে কঠিন কিছুই না, আর মুখস্থ করারও কিছু না। তবে শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন, আমি যেটার কথা বলতেছি বহিঃশ্বসন, আর একটা আছে কি অন্তঃশ্বসন। প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু শ্বসন ঘটে। অন্তঃশ্বসন দুইটার প্রক্রিয়া একই, এই কারণে আমরা একটা দিয়ে মনে রাখবো। আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি, প্রশ্বাস গ্রহণ করি, এখানেই তো শ্বসন কথাটা আছে। নিঃশ্বাস শ্বসন, প্রশ্বাস শ্বসন, মানে এটাই হচ্ছে শ্বসন। তো উদ্ভিদের মধ্যে ইয়াটা ঘটে, সালোকসংশ্লেষণটা শুধুমাত্র উদ্ভিদে ঘটে। তো শ্বসন উদ্ভিদ প্রাণী সব জায়গায় ঘটে, এমনকি প্রত্যেকটা কোষ বেঁচে আছে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। সালোকসংশ্লেষণের কাজ হচ্ছে খাদ্য তৈরি, আর শ্বসন প্রক্রিয়ার কাজ হবে শক্তি তৈরি। তো এই যে উদ্ভিদ, এখানে লাল লাল কালি দিয়ে লিখছে হচ্ছে সালোকসংশ্লেষণ, ফটোসিনথেসিস বিক্রিয়াটা। এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এই আমাদের কোষের কোথায়? আমাদের না, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা ঘটে ক্লোরোপ্লাস্টে। এই যে বিক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজটাকেই অক্সিজেনের সাহায্যে ভাঙা হয়। আমরা মনে করি গাছ শুধু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, না, গাছও উদ্ভিদ প্রাণী সবাই শ্বসনের সময় কি লাগে, তার অক্সিজেন লাগে। তাহলে এই গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে শক্তি উৎপাদন, এটাই হচ্ছে কি শ্বসন। শক্তি মানে হচ্ছে এটিপি, এখানে 36টা এটিপি উৎপাদন হয়। আর এটা আমাদের অত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না, এখানে এখানে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়ে থাকে। এই যে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, কি প্রক্রিয়া উৎপাদন হচ্ছে? শ্বসন প্রক্রিয়ায়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে না শুধু গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ থেকে কি অক্সিজেন সাহায্যে ভেঙে শক্তি উৎপাদন হয়, প্রাণীর ক্ষেত্রে কি আমরা কি শুধু গ্লুকোজ খাই? না, আমরা গ্লুকোজ ছাড়াও প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি এগুলা ভক্ষণ করে থাকে। কিন্তু তিনটা থেকে শুধু শক্তি উৎপাদন হবে, গ্লুকোজ থেকে, মানে কার্বোহাইড্রেট থেকে, প্রোটিন থেকে, আর ফ্যাট থেকে, চর্বি, আমিষ আর শর্করা, এই তিনটা থেকে হচ্ছে শক্তি পাওয়া যায়। এই তিনটাই এখানে রিপ্লেস হতে পারে। তা এইগুলাকে বলা হয় শ্বসনিক বস্তু। যাকে ভেঙে শক্তি উৎপাদন হবে সেটাই হচ্ছে কি শ্বসনিক বস্তু। তাহলে কি কি? এটা নিজে একটা আছে, এটা কার্বোহাইড্রেট, এরপরে হচ্ছে প্রোটিন হতে পারে এখানে, বা ফ্যাট হতে পারে, কিন্তু অথবা অর্গানিক অ্যাসিড হতে পারে। কিন্তু ওই যে ভিটামিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি, ওইগুলা থেকে কিন্তু শক্তি উৎপাদন হয় না। এগুলা থেকে শুধু শক্তি পাওয়া যায়। আবার আমরা এখানে প্যাচ লাগাই হচ্ছে শর্করা আর গ্লুকোজ, এই দুইটা শব্দের মধ্যে। আসলে শর্করার একটা উদাহরণ হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, শর্করা হচ্ছে, যদি প্যাচ লাগে যে কোনটা বড় কোনটা ছোট, মনে রাখবেন যে খাদ্যের 6টা উপাদানের একটা কিন্তু শর্করা, গ্লুকোজ নয়। শর্করা, ওই শর্করার অধীনে আছে হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, এগুলা। ক্লিয়ার? আচ্ছা, এই শ্বসন প্রক্রিয়ায় কি ঘটে? খাদ্য জারিত হয়ে, খাদ্য মানে জৈব যৌগ, অর্থাৎ খাদ্য জারিত হয়ে খাদ্যের মধ্যে যে শক্তিটা জমা আছে, স্থিতিশক্তি, এটা থেকে কি পাওয়া যায়? গতিশক্তি পাওয়া যায়, মানে এটিপি পাওয়া যায়। গতিশক্তির মানে কি? এখানে কর্মক্ষম শক্তি বোঝায়, মানে এটা কাজ করার মতো শক্তি অর্জন করে। কি শক্তি থেকে? স্থিতিশক্তি থেকে। খাদ্যের মধ্যে জমা স্থিতিশক্তি থেকে কি শক্তি পাওয়া যাবে? গতিশক্তি পাওয়া যাবে। বা রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি বললেও ভুল হবে না, কারণ খাবার মানেই রাসায়নিক শক্তি। আমরা যে আমজাম, কাঁঠাল কলা, ভাত খাই, আসলে কি কি এগুলা রাসায়নিক শক্তি। আচ্ছা, শ্বসন অঙ্গ, এই শ্বসনটা কোথায় ঘটবে? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। আমরা জানি কোষের ভিতরে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। এটা কিন্তু সব কোষে থাকে। উদ্ভিদ হোক, প্রাণী হোক, কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। এটার মধ্যে উৎপাদিত যে ইয়েটা আছে, কি যেন, শর্করাটা আছে, শর্করা উৎপাদন হয় কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই শর্করা এটা থেকে বের হয়ে শর্করা উৎপাদন হয় ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই ক্লোরোপ্লাস্ট উৎপন্ন শর্করা বের হয়ে কার কাছে চলে আসবে? মাইটোকন্ড্রিয়ার কাছে চলে আসবে। আর আসার পথেই তার একটা ধাপ ঘটে যাবে,
মানে হচ্ছে শ্বসনের 4টা ধাপ আছে, তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা 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 তৃতীয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রেবস সাইকেল বলা হয়। 2 নম্বরটা হচ্ছে কোএনজাইম সৃষ্টি, এসিটাইল কোএনজাইম সৃষ্টি, আর লাস্টেরটা হচ্ছে ইটিএস। সে যাই হোক, প্রথম ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এখানে উৎপন্ন গ্লুকোজটা মাইটোকন্ড্রিয়ার প্রবেশের আগে এই জায়গার মধ্যেই গ্লাইকোলাইসিস ঘটে যায়। এই জায়গাটা মানে কি? নিশ্চয়ই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কাকে বলে? নিউক্লিয়াস বাদে বাকি অংশ হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বাকি 3টা ধাপ এটার ভিতরে এসে ঘটবে। তাহলে এটা যে উৎপন্ন, এটার মধ্যে উৎপন্ন গ্লুকোজটা কোথায় চলে আসবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে আসবে। আর আসার পথে এখানেই হচ্ছে গ্লাইকোলাইসিসটা ঘটে যাবে। গ্লাইকোলাইসিস তার মানে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। আর বাকি 3টা ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। সব শ্বসনকে নরমালি 2 ভাগে ভাগ করা যেতে পারে, সবাত শ্বসন, অবাত শ্বসন। আমরা সবাই জানি যে যে শ্বসনের জন্য অক্সিজেন অপরিহার্য তাকে বলে সবাত শ্বসন, আর অক্সিজেনের সাহায্য ছাড়াই ঘটে অবাত শ্বসন। তাহলে অক্সিজেনের সাহায্য কিভাবে ঘটে? ওটা মূলত বিক্রিয়ক একটাই থাকে, এনজাইমের সহায়তা সেটা ভেঙে যায়। তো এখানে আমরা নরমাল শ্বসন বলতে কাকে বুঝবো? সবসময় সবাত শ্বসনকেই বুঝবো। তো সবাতক অবাতক 2টা শ্বসনের প্রাথমিক ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। 1 নম্বর ধাপ গ্লাইকোলাইসিস, আর অবাত শ্বসনের ধাপ মাত্র 2টা। এই গ্লাইকোলাইসিসের ফলে উৎপাদন হবে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটাকে অসম্পূর্ণ জারণ ঘটবে অবাত শ্বসনে গিয়ে। আমরা অবাত এখন পড়লে ফেস লাগবে। সবাত শ্বসনে কি ঘটবে? এই যে উৎপন্ন গ্লুকোজটার মধ্যে সম্পূর্ণ জারিত হবে, মানে এটা সম্পূর্ণভাবে ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপাদন হবে। তাহলে গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকো অর্থ হচ্ছে গ্লুকোজ, হ্যাঁ, লাইসিস অর্থ ভাঙা। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। লাইসিস অর্থ স্প্লিটিং মানে ভাঙা। কি ভাঙা? গ্লুকোজ ভাঙা। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলাইসিস। শিখলে সহজ। এক অণু গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ মানে কিন্তু 6 কার্বনের। গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন থাকে? 6 কার্বন। এক অণু 6 কার্বনের গ্লুকোজ ভেঙে 2 অণু 3 কার্বনের, এই যে এখানে কার্বন কয়টা? 3টা। 2 অণু 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, তাকে বলা হচ্ছে গ্লুকোজ। এখানে এক অণু দেখাইছি আমরা, এখানে কিন্তু সেম ঘটনা 2 পাশে ঘটে। এটা তো আমি একদম সংক্ষেপে লিখছি। গ্লাইকোলাইসিস কি এত ছোট না? এখন প্রিলিজ এখানে যদি এমসিকিউ টাইপের কারণে আর সময়, মেইন সমস্যা হচ্ছে সময়। এই সময় হচ্ছে এগুলা কভার করা জানেনি কি অবস্থা। তো এখানে কি কিভাবে ঘটবে? এই গ্লুকোজটার মধ্যে আরেকটা ফসফেট যুক্ত হয়ে এটা গ্লুকোজ 6 ফসফেট হয়ে যাবে। গ্লুকোজ কোথায় পাওয়া গেছে? ওই যে সালোকসেশন প্রক্রিয়া, অথবা আমরা মানুষ হলে আমরা ভক্ষণ করছি, খাবারের মধ্যে কিন্তু গ্লুকোজ আছে, অথবা যাই খাই না কেন সেটা ভাঙবে। এক গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এভাবে শেষ পর্যন্ত আইসা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3COCOOH, মানে এটা যদি আমরা জৈব মূলক হিসেবে আলাদাভাবে লিখি এরকম একত্রে লিখলে C3H4O3। এ হচ্ছে কি আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এখানে মোট আমাদের উৎপাদন কি কি পাওয়া যাবে? এটিপি পাওয়া যাবে 2 অণু এই বিক্রিয়ার মধ্যে, এটিপি পাওয়া যাবে 2 অণু, NADPH2 পাওয়া যাবে 2 অণু, আর পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে 2 অণু। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ, আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি গ্লাইকোলাইসিস জিনিসটা কি? কি ভাঙবে? এই গ্লুকোজ ভাঙবে। গ্লুকোজ ভেঙে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু 3 কার্বনের, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কথা। 3 কার্বনের 2 অণু যেহেতু 3টা করে 6টা থাকবে, আরে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড উৎপাদন প্রক্রিয়াটাকে বলা হবে গ্লাইকোলাইসিস। তাহলে সবার শ্বসনের আরো 3টা ধাপ আছে। 2 নম্বর ধাপটা হচ্ছে এসিটাইল কোএ সৃষ্টি, মানে এসিটাইল কোএনজাইম সৃষ্টি। সিলেবাসে স্পষ্ট শুধু গ্লাইকোলাইসিসের কথা আছে, এই কারণে এই ধাপগুলা এখানে অত গুরুত্বপূর্ণ না। এই প্রক্রিয়ায় এক অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু NADH2, এক অণু এসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়ে থাকে। 3 নম্বর ধাপটা হচ্ছে ক্রেবস সাইকেল, যে চক্রের মাধ্যমে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়ে থাকে। এটা হচ্ছে এসিটাইল কোএ, ওই যে এসিটাইল কোএ পাওয়া গেছে, এসিটাইল কোএ অক্সালোএসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ATP, FADH2, NADH2 উৎপাদন করা। 4 নম্বর ধাপের নাম হচ্ছে নরমালি আমরা বলতে পারি ETS, যদিও আরো অন্যান্য নাম আছে, ইলেকট্রন স্থানান্তর, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সংক্ষেপে হচ্ছে ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে হচ্ছে ATP উৎপাদন হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা পড়বো অবাত শ্বসন। অবাত শ্বসন কাকে বলে? যে শ্বসনের জন্য কি প্রয়োজন নেই? অক্সিজেন প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধুমাত্র এই গ্লুকোজ, এটা হচ্ছে অবাত শ্বসনের একটা মানে কমন বিক্রিয়া। গ্লুকোজ কি করবে? এনজাইমের সহায়তায়, কিছু এনজাইমের সহায়তায় ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপাদন করবে। এটা হচ্ছে অবাত শ্বসনের একটা কমন ফর্মুলা। তো অবাত শ্বসনের ধাপ 2টা, গ্লাইকোলাইসিস, আর গ্লাইকোলাইসিস মানেই কিন্তু পাইরুভিক অ্যাসিড উৎপাদন, আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ 2 নম্বর ধাপ। ওই উৎপন্ন পাইরুভিক অ্যাসিডটা এবার অসম্পূর্ণ জারণ ঘটবে। আর সম্পূর্ণ জারণ ঘটবে কোথায়?
সমাজ শোষণের ক্ষেত্রে, তাহলে অসম্পূর্ণ জারণ ঘটবে। এই প্রক্রিয়ার কয়েকটা অনেক ধরনের বিক্রিয়া হতে পারে। তার মধ্যে এটা কিন্তু পাইরুভিক অ্যাসিডের সংকেত। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল উৎপাদন হতে পারে। এরপর হচ্ছে ইস্টের ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল উৎপাদন হতে পারে। অ্যালকোহল উৎপাদন, এটা কিন্তু গাঁজন, ফার্মেন্টেশন মানে গাঁজন। তারপর ল্যাকটিক ব্যাকটেরিয়ার মধ্যে ফার্মেন্টেশন ঘটে কি হতে পারে, ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হতে পারে। কি থেকে? ওই যে পাইরুভিক অ্যাসিড থেকে। এগুলো কিন্তু পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ, এখানেও পাইরুভিক অ্যাসিড থেকে অ্যালকোহল উৎপাদন হবে। আবার এসিটোব্যাক্টর, গ্লুমোনোব্যাক্টর, এরা হচ্ছে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার উৎপাদন করে থাকে। তাহলে একবার একটা উৎপাদন হয় কেন অ্যাসিড ইয়া থেকে, আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে। এটা নির্ভর করে কোন এনজাইম তার উপরে কাজ করতেছে, তার উপর ভিত্তি করে এরা বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টি করতে পারে। তবে এগুলা সবগুলো হচ্ছে কি ফার্মেন্টেশন বা গাঁজন। নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। আমরা সবসময় করছি, কিন্তু চিন্তা করছি কতবার। বায়ুমণ্ডলে যে মুক্ত নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনকে গাছের গ্রহণ উপযোগী করার জন্য কিছু ব্যাকটেরিয়া কাজ করে। গাছের গোড়ায় ব্যাকটেরিয়া গুলা থাকে, এদের কাজ হচ্ছে বায়ু নাইট্রোজেনটাকে ধরে এনে গাছের গোড়ায় নিয়ে গাছের জন্য উপযোগী করে তোলা। এটাই মূলত নাইট্রোজেন সংবন্ধন। বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন আছে 78.02%, মানে সবচেয়ে বেশি আছে হচ্ছে কার্বন নাইট্রোজেন। এরপরে আছে হচ্ছে অক্সিজেন আর কি। সে যাই হোক, আমাদের পার্ট হচ্ছে নাইট্রোজেন নিয়ে। আর উদ্ভিদের শুষ্ক ওজনের 1 থেকে 15% নাইট্রোজেন থাকে। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন মানে কি? নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে বায়ুর মুক্ত নাইট্রোজেনকে, বায়ুতে নাইট্রোজেন কি হিসাবে থাকে? নাইট্রোজেন কিন্তু একটা দ্বিপরমাণু গ্যাস, এভাবে থাকে। নাইট্রোজেনটাকে ধরে এনে অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন এবং নাইট্রেট আয়ন, এটা হচ্ছে নাইট্রাইট, এটা নাইট্রেট। হ্যাঁ, অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রাইট আয়নে পরিণত করা, এটাই হচ্ছে কি আমাদের নাইট্রোজেন সংবন্ধন। তো এটা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন মানে ভৌত উপায়ে, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল মানে জৈবিক উপায়ে। তো জৈবিক উপায় মানে জীবের সাহায্য। এই ক্ষেত্রে 90%-এর বেশি নাইট্রোজেন সংবন্ধন এভাবে হয়ে থাকে, আর সামান্য কিছু নাইট্রোজেন এভাবে সংবন্ধন হয়ে থাকে। তো এভাবে ভৌতিক উপায় মানে কি, মানে প্রাকৃতিক উপায়ে বলতে পারি আমরা। বায়ুর যে নাইট্রোজেনটা আছে, এটা যখন বজ্রপাত হয় তখন এটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, নাইট্রিক অক্সাইড। হ্যাঁ, আবার নাইট্রিক অক্সাইডটা আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন পার অক্সাইডে পরিণত হয়, নাইট্রোজেন পার অক্সাইড। এই নাইট্রোজেন পার অক্সাইড যখন আকাশ থেকে বৃষ্টি নামে, বৃষ্টির সময় নাইট্রোজেন পার অক্সাইডটা, বৃষ্টি এবং অক্সিজেন এই তিনটা যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড অথবা নাইট্রাস অ্যাসিড। এটা নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এখন এই নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড এই দুইটাই যখন বৃষ্টির সাথে মাটিতে নামে তখনই কিন্তু বিক্রিয়াটা ঘটে। বৃষ্টির সাথে মাটিতে আসে মানে এটা একই কথা। এখানে যে বিক্রিয়াটা দেখাইছি এটা একই। বৃষ্টির সাথে মাটিতে আসার সময়ই বিক্রিয়াটা ঘটে। আর বিক্রিয়া এটা মাটিতে এসে কি হয়, নাইট্রেট ও নাইট্রাইট আয়নে পরিণত হয়। আর উদ্ভিদের মূল রোম দিয়ে আমরা জানি উদ্ভিদ আয়ন শোষণ করে, এই আয়নগুলো উদ্ভিদ মাটির নিচ থেকে শোষণ করতে পারে। এবার হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, বেশিরভাগই হচ্ছে কি জৈবিক উপায় হয়ে থাকে। তো কারা করবে? যেসব অণুজীবের মধ্যে নিপ নামক একটা জিন আছে, নিপ নামক জিন যুক্ত অণুজীবের সহায়তায় এই অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন গঠিত হবে। যেসব অণুজীবের মধ্যে জিনটা আছে শুধু তারাই এই কাজ করতে পারবে। তো কাদের মধ্যে আছে এরকম? প্রথম হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া যারা কারা ক্ষতিরোধী করে না। এর মধ্যে আছে রাইজোবিয়াম। এরা কোথায় থাকে? লিগিয়াম জাতীয় উদ্ভিদের নোডিউলে। লিগিয়াম জাতীয় উদ্ভিদ মানে শিম জাতীয় উদ্ভিদের নোডিউলের মধ্যে থাকে। কিছু আছে স্বাধীন ব্যাকটেরিয়া, এরা একলা একলা যে কোনো জায়গায় থাকতে পারে। অ্যাজোটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম, স্পিরিলিয়াম, এরা হচ্ছে স্বাধীন ব্যাকটেরিয়া। এরাও কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। তারপরে সায়ানো ব্যাকটেরিয়া, যেটাকে আমরা কি বলি? নীলাভ সবুজ শৈবাল, যেমন অ্যানাবেনা, নস্টক, স্কাইটোনেমা, টোলিপুথ্রিক্স, কালোথ্রিক্স, এরা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া এবং এরাও নাইট্রোজেন সংবন্ধন করে। তারপর আছে অ্যাক্টিনোমাইসিটিস, প্রাঙ্কিয়া নামক অ্যাক্টিনোমাইসিটিস, এটাও কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। আর সবার শেষে আছে হচ্ছে ছত্রাক। কিছু ছত্রাকও নাইট্রোজেন সংবন্ধনের কাজ করতে পারে। এর মধ্যে এই দুইটাই পাওয়া গেছে, একটা হচ্ছে রাইজোফোগন আর একটা রোডোটোরসুলা। এই হচ্ছে আমাদের নাইট্রোজেন সংবন্ধন। আমাদের পরের টপিকটা হচ্ছে সল্ট অ্যাবসর্বেশন, মানে কি? লবণ পরিশোষণ। আমরা জানি উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। তবে খনিজ লবণটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, মানে আয়নিত অবস্থায় থাকে। আয়ন কাকে বলে? কোন পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যে অবস্থা প্রাপ্ত হয় সেটাই হচ্ছে কি তার আয়ন। তো আয়ন দুই প্রকার হতে পারে, ধনাত্মক আয়ন, যার আরেক নাম হচ্ছে ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন,
তার আরেক নাম হচ্ছে কি অ্যানায়ন। তবে ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হয়, গ্রহণ করলে অ্যানায়ন হয়। সে যাই হোক, আয়ন লবণ পরিশোষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ আর একটা সক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় মানে কি, যে হচ্ছে যে শোষণের ক্ষেত্রে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সক্রিয়র মধ্যে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। বিপাকীয় শক্তি মানে কি, বিপাক অর্থ ইংরেজি হচ্ছে মেটাবলিজম। আমাদের আমাদের বা উদ্ভিদের যে কোনো জীবের দেহে যতগুলো ক্রিয়া বিক্রিয়া ঘটে এগুলোর কমন নাম হচ্ছে মেটাবলিজম। তো জীবের দেহে তো শ্বসনও ঘটে, শ্বসনও ওয়ান কাইন্ড অফ মেটাবলিজম। তো বিপাকীয় শক্তি মানে হচ্ছে শ্বসনিক শক্তি। আমরা জানি শ্বসন মানেই শক্তি উৎপাদন। এই শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপাদন হয় ওই শক্তির সহায়তায় হচ্ছে এই শোষণ গুলা ঘটবে। যাই হোক, এটা দুই দুই প্রকার আছে এক্স্যাক্টলি। বেশিরভাগ লবণ এই সক্রিয়ভাবে শোষিত হয়, তবে কোনটা এটা নিয়ে অনেকগুলা এক এক বিজ্ঞানের এক এক রকম মতবাদ আছে। এক্ষেত্রেও এগুলা কি যুক্তি তর্ক সাপেক্ষে এক একজনের এক এক মতবাদ। তো এক নম্বর হচ্ছে ব্যাপন মতবাদ। আমরা জানি ব্যাপন মানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, যেটা একটা ইয়া দিয়ে বোঝানো হয়, আতর আতর ছাড়লে সারা যা ছড়িয়ে পড়ে। তো একটা উদ্ভিদের যখন ভিতরের দিকে, একটা উদ্ভিদের মূলরোমে, হ্যাঁ মূলরোম কি, মূলরোম হচ্ছে প্রধান মূল থেকে, এগুলা প্রধান মূল থেকে যেগুলা বের হয় এগুলো হচ্ছে কি মূলরোম। মূলরোম, এই মূলরোমের ভিতরে যদি ঘনত্ব কম হয় বাইরের তুলনায়, তাহলে বাইরে থেকে ভিতরের দিকে কি করবে, আয়ন প্রবেশ করবে। এটাই হচ্ছে মতবাদের মূল কথা। তবে এই মতবাদের কিছু দুর্বলতা আছে। আমি কিন্তু খুব ঘন কথা বলি, সময় স্বল্পতার কারণে, অন্য কোনো কারণ নাই, এই কারণে হয়তো অস্পষ্ট। আচ্ছা যাই হোক, তাহলে দুর্বলতা কি, এই মতবাদ অনুযায়ী ব্যাপন যেহেতু ঘটে সেহেতু যে কোনো আয়ন উদ্ভিদের ভিতরে প্রবেশ করে যেতে পারে। কিন্তু বর্তমান আধুনিক ধারণা হচ্ছে উদ্ভিদ শুধু তার প্রয়োজনীয় আয়ন গুলাই গ্রহণ করবে, যে কোনো আয়ন সে নিবে না। তার মানে এই মতবাদটাতে কোনো সমস্যা আছে। আর একটা কথা হচ্ছে, সবসময় যে ভিতরে ঘনত্ব কম থাকবে এমন না, ভিতরে তো ঘনত্ব বেশিও থাকতে পারে, তাইলে উদ্ভিদ কিভাবে গ্রহণ করবে। এই কারণে এই মতবাদটা অনেকটাই ফ্যাক্ট। তো দুই নম্বর হচ্ছে মাস ফ্লো মতবাদ। মাস মানে কি, প্রচুর প্রচুর। উদ্ভিদ যখন মাটির নিচ থেকে পানি নিবে, পানির লগে অটোমেটিক লবণ উঠে যাবে, এটাই হচ্ছে মাস ফ্লো মতবাদ। তো এক্ষেত্রে প্রশোধন টান এটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। হ্যাঁ, প্রশোধন টান, এই প্রশোধন টানে হচ্ছে উদ্ভিদ কি করবে, মাটির নিচ থেকে পানিটাকে নিয়ে যাবে। উদ্ভিদ যখন প্রশোধন মানে কি, পাতার মধ্য দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া। অতিরিক্ত পানি বের হয়ে গেলে কিন্তু নিচের দিক থেকে একটা টান সৃষ্টি হয়, নিচের দিক থেকে একটা টান সৃষ্টি হয় আবার নতুন পানি আনার জন্য, এটাই প্রশোধন টান। তো এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা মনে হয়েছে যে প্রশোধন টান এটা কি মতবাদ, মাস ফ্লো মতবাদ। এটা হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় পরিশোষণ। তো তিন নম্বর হচ্ছে ডোনানের সমতা মতবাদ। বিজ্ঞানী ডোনার নামক একজন, তিনি এই মতবাদটা দিয়েছে। তার কথা অনুযায়ী কিছু নেগেটিভ আয়ন কোষঝিল্লির ভিতরে ফিক্সড, মানে এরা হচ্ছে কোষঝিল্লির ভিতর থেকে বের হতে পারে না। কিছু নেগেটিভ আয়ন কোষঝিল্লির ভিতরে কি ফিক্সড। এটা যদি মশা উঠে থাকে, এটা এটা পুরাটাই একটা ইয়া ধরলাম, একটা শিকল, শিকড়। তাহলে কোষঝিল্লি বলতেছে নেগেটিভ আয়ন কোষঝিল্লির অভ্যন্তরে, মানে কোষঝিল্লির ভিতরের দিকে কি ফিক্সড নেগেটিভ আয়ন, মনে করেন হচ্ছে এটা এক্স মাইনাস ধরলাম, এক্স মাইনাস নেগেটিভ আয়ন। তো এই নেগেটিভ আয়নের সমতা রক্ষার জন্য কি করবে, এরা তো অব্যাপনযোগ্য, মানে এরা ফিক্সড, মানে কি এরা ব্যাপিত হতে পারে না, বাইরে হইতে পারে না, ভিতরে যাইতে পারে না, অলরেডি ভিতরেই আছে। এসব অব্যাপনযোগ্য আয়নের সমতার জন্য ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে কিছু আয়ন ভিতরের দিকে প্রবেশ করবে। এই নেগেটিভ আয়নকে সমান করার জন্য কিছু ধনাত্মক আয়ন ভিতরের দিকে প্রবেশ করবে। এটাই হচ্ছে কতক্ষণ যতক্ষণ না ধনাত্মক ঋণাত্মক সমান হয়ে যায়, এটাই হচ্ছে কি সমতা মতবাদ। তারপর হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মানে কি, তুমি আমাকে দিবে আমি তোমাকে দিব। আগে এটার নাম ছিল ক্যাটায়ন বিনিময় মতবাদ, এখনো কোন কোন বইতে ক্যাটায়ন বিনিময় লেখা আছে। আসলে এই কোষঝিল্লির, এটা হচ্ছে কোষঝিল্লির ভিতরের দিক। তো সাধারণত এস প্লাস এর পরিবর্তে কে প্লাস মানে হচ্ছে কি, মানে হচ্ছে ভিতরের দিক থেকে বাইরের দিকে কি হবে, এস প্লাসটা নির্গত হবে। আর এই সমতা রক্ষার জন্য বাইরে থেকে ভিতরের দিকে কে প্লাস ভিতরে প্রবেশ করবে। কারণ ভিতরে মানে কোষঝিল্লির ভিতরে এস প্লাস মানে হাইড্রোজেন আয়নের ঘনত্বটা বেশি থাকে, এই কারণে ভিতর থেকে সে বের করে দেয়, আর বিনিময়ে সে পটাশিয়াম আয়নটা গ্রহণ করে। তো এটা এই একই পরিমাণ সমপরিমাণ এনায়ন আয়ন বিনিময় হয়, একই সময়ে এনায়ন আয়ন বিনিময় হয়ে থাকে। মানে হচ্ছে ভিতরের দিক থেকে বাইরের দিকে হচ্ছে, ভিতরের দিক থেকে বাইরের দিকে হাইড্রোক্সিল আয়ন, ওএইচ আয়ন মানে হাইড্রোক্সিল আয়ন, এবং বাইরে থেকে ভিতরের দিকে কি হয়, ক্লোরিন আয়ন প্রবেশ করে। মানে যতটুকু ধনাত্মক বের হয় অতটুকু ধনাত্মক ঢুকে, যতটুকু ঋণাত্মক বের হয় অতটুকু ঋণাত্মক প্রবেশ করে। এগুলাই হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আর সক্রিয় পরিশোষণ মানে অবশ্যই এখানে কি লাগবে, বিভাগীয় শক্তি বা শ্বসনিক শক্তি লাগবে, আর এখানে বাহক লাগবে। বাহক, ঝিল্লিতে অবস্থিত বাহক। ঝিল্লি মানে বোঝেন নাকি,
এটা যদি একটা শিকড় হয়ে থাকে গাছের, এটা পুরাটা একটা শিকড় হয়ে থাকে, এগুলো হচ্ছে ঝিল্লি। ঝিল্লি মানে আবরণ, ঝিল্লি মানে মেমব্রেন, পর্দা, আমরা যাই বললে কেন এক এক থেকে এক নামে পরিচিত। তো এক নম্বর হচ্ছে বিজ্ঞানী লুন্ডেগড়ের মতবাদ, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাই এই মতবাদের আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। মানে হচ্ছে তার মতে কোট ঝিল্লির মধ্যে কিছু সাইটোক্রোম থাকে, সাইটোক্রোম মানে চেইন, কিছু চেইন থাকে। এই চেইনের মাধ্যমে হচ্ছে কি করবে, সহায়তা হচ্ছে উদ্ভিদ লবণটা গ্রহণ করবে। তো এখানে বলতেছে কোট ঝিল্লির ভিতরের তলে, মানে কোট ঝিল্লির ভিতরের দিকে, এটি গুলো মুছে ফেললাম, কোট ঝিল্লির ভিতরের দিকে ডিহাইড্রোজেনেস এই প্রক্রিয়ার মাধ্যমে কিছু H+ আয়ন এবং কিছু ইলেকট্রন উৎপাদন হয়। এই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা উৎপাদন হবে, এই ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে, চেইন গুলো এরকম, হ্যাঁ, সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরে চলে আসবে, বাইরে এসে অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করবে। আর অ্যানায়ন, এই প্রক্রিয়ায় অ্যানায়ন সক্রিয়ভাবে কোষে প্রবেশ করবে। এই ইলেকট্রন বের হওয়ার ফলে অ্যানায়ন কি হবে, এটার মধ্যে সক্রিয়ভাবে প্রবেশ করবে। তবে যেহেতু সমতা রক্ষা করতে হবে, সেহেতু ক্যাটায়ন কিভাবে নিষ্ক্রিয়ভাবে প্রবেশ করবে। মূলত অ্যানায়নটাই হচ্ছে এখানে আমাদের ফ্যাক্ট। 2 নাম্বার হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। হ্যাঁ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট অর্থ বলা যেতে পারে সহ ট্রান্সপোর্ট অর্থ কি, সহ পরিবহন তত্ত্ব। তো এখানে এটাও খুব গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করবে। মানে একটা আয়নকে ভিতরে নিয়ে যাবে, কিসের ভিতরে, মূলের ভিতরে। এক্ষেত্রে নির্দিষ্ট আয়নে হচ্ছে বাহক হিসেবে কাজ করবে, নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করবে। এটাকে এখানে সাধারণত প্রথমে প্রোটন পাম্প ঘটে। প্রোটন পাম্প মানে কি, কোষ ঝিল্লির ভিতরে যে প্রোটন মানে H+ হাইড্রোজেন আয়নটা বের হয়ে যায়। বের হওয়ার পরে এরা কি করে, হাইড্রোজেন আয়ন নিজেও ঢুকে, আবার অ্যানায়নকে নিয়েও ঢুকে, মানে ঋণাত্মক আয়ন নিয়ে ঢুকে। হাইড্রোজেন আয়ন যেহেতু ধনাত্মক, তো একলা তো ধনাত্মক গেলে হবে না, ঋণাত্মক সহই প্রবেশ করবে, কারণ সবসময় একটা কি লাগবে, ব্যালেন্স থাকতে হবে। লেশিথিন বাহক মতবাদ, এই মতবাদে বলতেছে লেশিথিন নামক এক ধরনের ফসফোলিপিড, এই যে কাকে নিয়ে যাবে, বা আয়নকে নিয়ে যাবে। এই সবগুলো মতবাদের কথা কিন্তু অনেকটা কাছাকাছি। হ্যাঁ, কোষ ঝিল্লির ভিতরে, এটা হচ্ছে কোষ ঝিল্লি আবরণ, কোষের আবরণ মানে কোষ ঝিল্লি। হ্যাঁ, কোষ ঝিল্লি এই ভিতর থেকে বাইরে থেকে ভিতরে দিকে নিয়ে আসবে, কোনো না কোনো একটা বাহক লাগবে, কোনো না কোনো একটা বাহকের সাহায্য আসবে। এই কারণে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে বাহকের সহায়তা সে কি করবে, আয়নটা পরিবহন করবে। তো এক্ষেত্রে বাহক হচ্ছে কি, এক্ষেত্রে বাহক সাইটোক্রোম চেইন, এক্ষেত্রে বাহক হচ্ছে নির্দিষ্ট প্রোটিন, আর এক্ষেত্রে হচ্ছে লেসিথিন নামক বাহকে কি করবে, কোষ ঝিল্লির বাইরে থেকে ভিতরের দিকে আয়নটাকে নিয়ে আসবে। ডরমেন্সি মানে হচ্ছে সুপ্তাবস্থা। একটা উদ্ভিদের বীজের উৎপত্তি থেকে শুরু করে, উৎপত্তি মানে বীজটা উৎপত্তি লাভ করছে, সেখান থেকে শুরু করে অঙ্কুরোদ্গম পর্যন্ত সময়কে বলা হয় হচ্ছে সুপ্তাবস্থা বা ডরমেন্সি। তবে চারপাশে প্রতিকূল পরিবেশ স্বাভাবিক থাকা সত্ত্বেও, মানে যতটুকু আলো, তাপমাত্রা, অন্যান্য পারিপার্শ্বিকতা স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি এই ঘটনা ঘটে, তাকে বলবে ডরমেন্সি। আর যদি চারপাশ প্রতিকূল থাকে তবু এই ঘটনা ঘটে, তাকে বলবো হচ্ছে কুইসেন্স। এই শব্দের কোনো বাংলা নাই, কুইসেন্স। প্রতিকূল থাকলে কুইসেন্স, আর অনুকূল মানে এটা স্বাভাবিকতা, যেটা কিছুদিন সময় নিবে, সেটা হচ্ছে কি ডরমেন্সি। তো ডরমেন্সি কেন দেখা যায়, এই তিনটা হচ্ছে প্রধান কারণ। এক নম্বর হচ্ছে অভেদ্য, হ্যাঁ, বীজের প্রাচীরটা অভেদ্য, ফলে এটার মধ্যে কি করতে পারে না, অক্সিজেন প্রবেশ করতে পারে না, পানি প্রবেশ করতে পারে না, পানি প্রবেশ করতে পারে না। উদাহরণ হচ্ছে পদ্ম, মর্নিং গ্লোরি, ক্লোভার, আলফা আলফা। তারপর হচ্ছে অভেদ্য, এক ধরনের অভেদ্যতা আছে যে অক্সিজেনও প্রবেশ করতে পারে না, পানি প্রবেশ করতে পারে না, একটু অক্সিজেনও প্রবেশ করতে পারে না। ফলে হচ্ছে বীজ কি হয় না, বীজ থেকে সহজে চারা জন্মায় না। এটা হচ্ছে জ্যান্থাম। আর আরেকটা উদাহরণ হচ্ছে কুল। এরপর হচ্ছে অপূর্ণ ভ্রূণ। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ফল পেকে যায় কিন্তু ভ্রূণ পরিপূর্ণ হয় না। হ্যাঁ, এই কারণে ফল খাওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করা লাগে বীজটা জন্মানোর জন্য। উদাহরণ হচ্ছে অর্কিড, রানুকুলাস। এখন কত হচ্ছে আমরা সিড ডরমেন্সি কিভাবে ভাঙবো, এটার কিছু পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে বীজ ঘষা ও দাগ কাটা। তারপর হচ্ছে নিম্ন তাপমাত্রা প্রয়োগ, হ্যাঁ, নিম্ন তাপমাত্রা প্রয়োগ, যেটাকে বার্নালাইজেশন বলা হয়, 5 থেকে 10%। একান্তর তাপমাত্রা প্রয়োগ, একান্ত তাপমাত্রা মানে একবার গরম একবার ঠান্ডা, একবার গরম একবার ঠান্ডা। এরপর হচ্ছে কেমিক্যাল দিয়েও বীজটাকে নরম করা যায়, এটাও গুরুত্বপূর্ণ। কি কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে, সালফিউরিক অ্যাসিড, এসিটোন, অ্যালকোহল বা গরম পানি দিলেও বীজটা কি হবে, নরম হবে। এছাড়া বৃদ্ধি প্রভাবক মানে কি হরমোন ব্যবহার করা,
যেমন জিব্রেলিক অ্যাসিড বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, কাইনেটিন, এগুলো ব্যবহার করেও কি করা যাবে, এই ডরমেন্সিটাকে এড়ানো যাবে। মানে হচ্ছে দ্রুত অল্প সময়ে বীজ থেকে চারা গজানো যাবে, সুপ্তাবস্থা ভাঙানো যাবে। সুপ্ত অবস্থা মানে কি, সুপ্ত অবস্থায় আছে, তার মধ্যে ক্ষমতা আছে গজানোর, কিন্তু সে গজাচ্ছে না, সে সময় নিচ্ছে, এটাকে বলা হচ্ছে ডরমেন্সি। আমরা এখন ফোটো পিরিয়ডিজম এবং বার্নালাইজেশন নিয়ে কথা বলবো। ফোটো পিরিয়ডিজম, ফোটো অর্থ হচ্ছে কি আলো, ফোটো অর্থ আলো, আমরা আগে থেকে জানি। পিরিয়ড অর্থ সময়, মানে আলোর সময়, কতক্ষণ আলো থাকবে কতক্ষণ আলো থাকবে না, তার উপর উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে। হ্যাঁ, উদ্ভিদের ফুল ধরার ক্ষেত্রে আলোর নির্ভরতা আছে, এটাকে বলা হচ্ছে ফোটো পিরিয়ডিজম। ফোটো আলো কতক্ষণ থাকবে তার উপর নির্ভর করে ফুল ধারণ করবে, ফুল ধারণ করে থাকে আর কি। তাহলে এখানে সংজ্ঞা হিসেবে বলা যায় পুষ্পায়নে, মানে ফুল ফুটতে আলো অন্ধকারের প্রভাবকে আমরা কি বলবো, ফোটো পিরিয়ডিজম বলবো। তো নির্দিষ্ট দৈর্ঘ্যের দিবালোককে বলা হয় ক্রান্তীয় ফোটো পিরিয়ডিজম। নির্দিষ্ট দৈর্ঘ্যের দিবালোক মানে হচ্ছে একটা উদ্ভিদ, মনে করেন হচ্ছে ধান, গম, ভুট্টা, ওইটা ফুটার জন্য কমপক্ষে সুনির্দিষ্ট কত ঘন্টা আলো লাগবে, সেটাই হচ্ছে তার কি ক্রিটিক্যাল ডে লেন্থ বা ক্রান্তীয় ক্রান্তীয় ফোটো পিরিয়ডিজম, ক্রান্তীয় ফোটো পিরিয়ডিজম। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলা, যে ছোট ধরনের উদ্ভিদ কারা কারা আছে, আলু, ইক্ষু, শিম, গাঁদা, মানে শীতকালে যেগুলো হয়। মনে করবো যে শীতকালে কিন্তু দিন ছোট থাকে, মানে কম তাপমাত্রা, কম দিনের দৈর্ঘ্য কম হলে যেসব উদ্ভিদে ফুল ফুটে সেগুলোই হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। শিম, গাঁদা ফুল কিন্তু শীতকালে হয়। চন্দ্রমল্লিকা, কসমস, জ্যান্থাম, এরা সবাই শীতকালেরই। বড় দিনের উদ্ভিদ কারা, মূলা, গম, ওটস, সুগার বিট, এরপর পালং, লেটুস, জিঙ্গা, বিট, এরা হচ্ছে বড়দিনের উদ্ভিদ। তারপরে কিছু আছে দিন নিরপেক্ষ, মানে এরা সারা বছর ফুটে। এগুলো দিন বড় হলে গ্রীষ্মকালে ফুটে, এগুলো সারা বছর। পেঁপে, মরিচ, ভুট্টা, শশা, কুমড়া, জবা, ধান, এগুলো সারা বছরের জন্য হচ্ছে অনির্দিষ্ট আর কি, এরা দিন নিরপেক্ষ, দিনের কোনো ভূমিকা নাই। আলো কতক্ষণ থাকলো, অন্ধকার কতক্ষণ থাকলো, এদের কোনো সমস্যা নেই। এদের হচ্ছে আলো কম থাকতে হবে, এদের হচ্ছে আলো বেশি থাকতে হবে। বেশি মানে লং টাইম, টাইম পিরিয়ড, পিরিয়ড অর্থ কি সময়। এরপর হচ্ছে বার্নালাইজেশন। বার্নালাইজেশন মানে কি, বার্নালাইজেশন মানে হচ্ছে নিম্ন তাপমাত্রায় পুষ্প ধারণকে ত্বরান্বিত করা। মানে কোন কোন উদ্ভিদে ফুল ধরতে সময় নেয়, তখন ওই উদ্ভিদে বা ওই উদ্ভিদের বীজে বা কাণ্ডে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হয়, মানে হচ্ছে কম মাইনাস তাপমাত্রা নিয়ে আসা হয়। এমনকি কোথায় কোথাও 1 থেকে 7 ডিগ্রি এটাও দেওয়া হয়, কোন ক্ষেত্রে মাইনাসে নিয়ে আসা হয়। সহজ কথা, নিম্ন তাপমাত্রায় কি করা হয়, পুষ্প ধারণকে ত্বরান্বিত করা, মানে এগিয়ে আনা। এই গাছে ফুল ধরতে তবে সময় নিত, এই সময়টাকে এগিয়ে আনাটাই হচ্ছে কি বার্নালাইজেশন। বার্নালাইজেশন অর্থ হচ্ছে বাসন্তীকরণ, মানে বাসন্তীকরণ, বসন্তীকরণ। শীতকালীন শস্যকে শীতের আগেই বসন্তকালেই হচ্ছে কি করবে, ফুল ফুটাই ফেলবে, এটাকে বলা হচ্ছে বাসন্তীকরণ। অপর নাম হচ্ছে থার্মো ইন্ডাকশন। থার্মো অর্থ কি তাপ, হ্যাঁ তাপ। ইন্ডাকশন অর্থ হচ্ছে আবেশ, মানে তাপীয় আবেশ। এখানে তাপীয় আবেশ বলতে অধিক তাপ না, কম কম তাপমাত্রার আবেশকে বোঝাচ্ছে। আর এই যে আবেশটা গ্রহণ করবে, তা কম তাপমাত্রা গ্রহণ করবে উদ্ভিদের কোন অংশ, কাণ্ড শীর্ষ সবচেয়ে ভালোভাবে গ্রহণ করে। কাণ্ড শীর্ষে ধারণা করা হয় এটা একটা কাল্পনিক হরমোন, কারণ হচ্ছে এখন এগুলো এটা পৃথক করা হয়নি। যেমন ফুল ফুটে কেন, ফ্লোরিজেন নামক হরমোনের কারণে, ওইটাও কাল্পনিক। তেমনি এই নিম্ন তাপমাত্রা প্রবেশ দিলে উদ্ভিদে এক ধরনের হরমোন উৎপাদন হয়, তার নাম হচ্ছে বার্নালিন, এটাও কাল্পনিক। তো এইগুলা হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে কি বার্নালাইজেশন। তবে কোন কোন ক্ষেত্রে হচ্ছে বীজের মধ্যেও বার্নালাইজেশন ঘটানো যেতে পারে। যেমন রাই উদ্ভিদে মাত্র -4 থেকে 14 ডিগ্রি পর্যন্ত হচ্ছে দেওয়া যেতে পারে। কাণ্ড শীর্ষের ক্ষেত্রে শীর্ষস্থ বাদক কলা বা পার্শ্বীয় মুকুলে দেওয়া যেতে পারে। অন্যান্য অংশের মধ্যে বার্নালাইজেশন দেওয়া যেতে পারে, যেমন পাতা, কাণ্ড, মূলের কর্তৃত অংশে। আর একটা টার্ম আছে ডি বার্নালাইজেশন, মানে বার্নালাইজেশন আমি যেটাকে কৃত্রিম ভাবে এটাকে এমন দিয়ে দিলাম, কম তাপমাত্রা দিয়ে এটাকে পরিবর্তন করে ফেললাম, কিন্তু এর পর আবার ডি বার্নালাইজেশন করা যায়, মানে বার্নালাইজেশনের প্রভাবটাকে নষ্ট করা যায়। যেমন গমের বার্নালাইজেশন 35 ডিগ্রি তাপমাত্রা, মানে আমি এবার অনেক তাপমাত্রা দিতে হবে, তাহলে ওই প্রভাবটা নষ্ট হয়ে যাবে। 35 ডিগ্রি তাপমাত্রা গমকে দিলে ডি বার্নালাইজেশন হয়ে যাবে। দ্বিবর্ষজীবী গম ও রাই, এই দুইটাকে 1 বর্ষজীবী করার মাধ্যমে মূলত এই প্রক্রিয়াটা আবিষ্কার হয়েছিল রাশিয়াতে প্রথম। সে যাই হোক, আশা করি ফটোপিরিয়ডিজম এবং বার্নালাইজেশন বিষয়টা ক্লিয়ার। সুক্রোজ বায়োসিনথেসিস। আমরা চলে আসছি বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রির যে 3টা টপিক আছে, 3টাই খুব জটিল, তবে আমরা সহজে বোঝার চেষ্টা করব।
সুক্রোজ তৈরি, জৈবিকভাবে সুক্রোজ তৈরি। তো সুক্রোজ জিনিসটা কি? সুক্রোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট। হ্যাঁ, আমরা যে শর্করা পড়ছি, খাদ্যের 6টা উপাদানের একটা হচ্ছে কি শর্করা। শর্করার যে প্রকারভেদ আছে তার মধ্যে সবচেয়ে সরল শর্করা হচ্ছে গ্লুকোজ, তারপরে অন্যগুলো হচ্ছে জটিল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আরো জটিল। এই সুক্রোজটা আসলে একটা ডাইস্যাকারাইড। এখানে লিখছি কি সুক্রোজ হলো একটি নন রিডিউসিং ডাইস্যাকারাইড। ডাই মানে দুই, অর্থাৎ এখানে আলফা গ্লুকোজ, একটা আলফা গ্লুকোজ আর একটা বিটা ফ্রুক্টোজ, এই একত্র হচ্ছে সুক্রোজ। হ্যাঁ, একটা আলফা গ্লুকোজ, একটা আলফা গ্লুকোজ যোগ বিটা ফ্রুক্টোজ, এই কারণে এটাকে একত্রে বলা হচ্ছে কি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। তো সুক্রোজ তিনটা উপায়ে তৈরি হতে পারে। আশা করি সুক্রোজ জিনিসটা ক্লিয়ার। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্স শর্করা, জটিল শর্করা। সরল শর্করা তো হচ্ছে গ্লুকোজ। এই সরল, এই একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ একত্রে হচ্ছে যে সুক্রোজ। হ্যাঁ, তো এটা তিনটা উপায়ে তৈরি হতে পারে। সুক্রোজটা তিনটা উপায়ে তৈরি হতে পারে। এক নম্বর হচ্ছে এই যে আমরা জানি সালোক সংশ্লেষণ মানে ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষণে প্রাপ্ত, এটা কিন্তু পাওয়া যায় সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাঝখানের দিকে। সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাঝখানের দিকে কি পাওয়া যায়? ফ্রুক্টোজ 6 ফসফেট। হ্যাঁ, ডান পাশে মাঝ বরাবর। এই ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে একটা ইউডিপিজি। ইউডিপিজি মানে কি? ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ, এই দুটো যুক্ত হলে নাম হয় সুক্রোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেছে কি সুক্রোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ থেকে সুক্রোজ 6 ফসফেট। আর এই সুক্রোজ 6 ফসফেটের থেকেই পাওয়া যাবে আমাদের কাঙ্ক্ষিত সুক্রোজ। আমরা কি পাইতে চাই? সুক্রোজ পাইতে চাই। আর এখানে এনজাইম হিসেবে কাজ করবে সুক্রোজ ফসফোরাইলেজ। সুক্রোজ ফসফোরাইলেজ এই এনজাইমের প্রভাবে সুক্রোজ পেয়ে যাব। এটা একটু জটিল, আর বাকি দুটো আরো সহজ। 2 নাম্বারটা হচ্ছে এভাবে সুক্রোজ তৈরি হতে পারে যে ফ্রুক্টোজ, একটা ফ্রুক্টোজ আর ইউডিপিজি মানে এই অংশটা ছাড়া, এই অংশটা না দিলে সরাসরি হচ্ছে সুক্রোজ চলে আসবে। এখানে 6 ফসফেট থাকার কারণেই সুক্রোজের সাথেও 6 ফসফেট আছে। এখন আমরা যদি 6 ফসফেট ব্যবহার না করি তাহলে ডাইরেক্ট ফ্রুক্টোজের সাথে ইউডিপিজি যোগ করলে সুক্রোজ চলে আসবে। এখানে এনজাইম হিসেবে কাজ করবে সুক্রোজ সিনথেটেজ। সিনথেটেজ, ওই যে সিনথেসিস থেকে নামটা রাখা হয়েছে, মানে সুক্রোজ তৈরিতে ব্যবহৃত এনজাইম, এই কারণে নামও সুক্রোজ তৈরি, সুক্রোজ সিনথেটেজ। আবার কিছু ব্যাকটেরিয়াতে এই গ্লুকোজ 1 ফসফেট ফ্রুক্টোজ না ব্যবহার হইয়া গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেটের সাথে ফ্রুক্টোজ 1 ফসফেট, এখানে ফ্রুক্টোজ 6 ছিল, ফ্রুক্টোজ 1 ফসফেট, মানে গ্লুকোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 1 ফসফেট। এই যে এটা আর কি, গ্লুকোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 1 ফসফেট, এই দুইটা যুক্ত হয়েও সুক্রোজ হতে পারে। এই হচ্ছে আমাদের সুক্রোজ তৈরির তিনটা পদ্ধতি: স্টার্চের বায়োসিনথেসিস আর হচ্ছে সেলুলোজের বায়োসিনথেসিস। এই দুইটা আমরা এখন একটু দেখব। স্টার্চের বায়োসিনথেসিস। স্টার্চ আমরা জানি উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্যই কিন্তু স্টার্চ। এটা কিন্তু একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? এটাতে একাধিক অংশ থাকে। মনোস্যাকারাইড শুধুমাত্র একটা অংশ নিয়ে গঠিত, যেটা হচ্ছে গ্লুকোজ। তো এটা যেহেতু পলিস্যাকারাইড, এটাতে কি আছে? একাধিক জিনিস আছে। এটা মূলত দুইটা অংশ নিয়ে গঠিত, দু রকমের পলিস্যাকারাইড নিয়ে গঠিত। একটা হচ্ছে অশাক অ্যামাইলেজ, অশাক মানে শাখাবিহীন, একটা শাখান্বিত অ্যামাইলোপেকটিন। অশাক অ্যামাইলেজ আর শাখান্বিত অ্যামাইলোপেকটিন, এই দুইটা অংশ মিলে তৈরি হয় কি একটা স্টার্চ। তো কিভাবে হয়? আমরা তো কেলভিন সাইকেল পড়ছি যে রেসপিরেশনের 3য় ধাপ, যে ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। এই কেলভিন সাইকেলের ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হয় গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে হয় গ্লুকোজ 1 ফসফেট, এটা থেকে হয় এডিপিজি, এডিনোসিন ডাইফসফেট গ্লুকোজ। ওই এডিপিজি থেকে পাওয়া যায় হচ্ছে অ্যামাইলেজ। তাহলে সর্বশেষ কোথা থেকে অ্যামাইলেজ পাওয়া যায়, এটা একটা প্রশ্ন হতে পারে। এডিপিজি থেকে। এই পড়াগুলো কিন্তু খুবই কঠিন, পুরা বোটানির মধ্যে সবচেয়ে কঠিন। সহজ কথা হচ্ছে এই যে অ্যামাইলেজ পাওয়া গেছে,
এই অ্যামাইলেজ এর সাথে শাখা শৃঙ্খল যুক্ত হয়ে, আগে বলছে অ্যামাইলোপেকটিন কিন্তু শাখান্বিত, এই অ্যামাইলেজ এর সাথে শাখা শৃঙ্খল যুক্ত হয়ে কি হয়, অ্যামাইলোপেকটিন হয়ে থাকে, অ্যামাইলোপেকটিন। তো এই ক্ষেত্রে কিউ এনজাইম সহায়তা করে, এক্ষেত্রে কি সহায়তা করে, কিউ এনজাইম। স্ক্রিনে আপনারা বিস্তারিত দেখতেছেন, আমি আর বিস্তারিত না বলি। তো সেলুলোজ বায়োসিনথেসিস, সেলুলোজ বায়োসিনথেসিস এবার আমরা পড়বো। উদ্ভিদ কোষের প্রধান গাঠনিক উপাদান কিন্তু সেলুলোজ। আমরা যদি বলি উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, উত্তর হবে সেলুলোজ দিয়ে। শুধু ছত্রাকটাই কি কাইটিন দিয়ে গঠিত হয়। তো এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের দীর্ঘ শৃঙ্খল, মানে বিটা ডি গ্লুকোজ এখানে মনোমার হিসেবে কাজ করে। আমরা জানি অনেক মনোমার একত্রিত হয়ে পলিমার গঠিত হয়, মানে পলিমারের একক হচ্ছে মনোমার। তো এগুলো তো পলিমারই, সেলুলোজ, স্টার্চ, এগুলো কি পলিমার না, পলিমার। কিভাবে গঠিত হয়, এক্ষেত্রে গ্লুকোজ থেকে তৈরি হয় ইউডিপি গ্লুকোজ। ইউডিপি মানে ইউরিডিন ডাইফসফেট, অলরেডি বলছি আমরা, ডাইফসফেট গ্লুকোজ। আর এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে সাবস্ট্রেট। ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজকে কি বলা হয়, সাবস্ট্রেট বলা হয়। এই এই সাবস্ট্রেট থেকেই, মানে ইউডিপি গ্লুকোজ থেকেই পাওয়া যায় B14 গ্লুকান চেইন। গ্লুকান চেইন, এরকম অনেকগুলা চেইন, গ্লুকান চেইন একত্রে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে তৈরি করে কি, মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিলটাই মূলত সেলুলোজ। এরকম অনেকগুলা এই যে গ্লুকান চেইন পাওয়া গেছে, শৃঙ্খল, শিকলের মতো ভাবতে পারি, এরকম একটার পর একটা শিকল যুক্ত হয়ে কি হয়, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়েই মাইক্রোফাইব্রিল তৈরি করে। এই মাইক্রোফাইব্রিল গুলা কোষ প্রাচীরের জমে শক্তিশালী কাঠামো গঠন করে। এক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের নিচে থাকা কোর্টিক্যাল মাইক্রোটিউবলস সেলুলোজ, এরা কি করে, এই এনজাইমের দিক নির্দেশ করে, মানে কোন দিকে আমাদের যাওয়া উচিত, কি কাজ আমাদের করা উচিত। এই হচ্ছে আমাদের স্টার্চ সিনথেসিস এবং সেলুলোজ সিনথেসিস। তারপরের পার্ট হচ্ছে আমাদের অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস, যার বাংলা হচ্ছে, যার আরেকটা নাম হচ্ছে অ্যালকালি লাইক। অ্যালকালি লাইক, লাইক অর্থ মতো, অ্যালকালি মানে ক্ষার, এটা হচ্ছে ক্ষারের মতো। অ্যালকালয়েডস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্ষারীয় পদার্থ, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ক্ষারীয় পদার্থ। আর সংজ্ঞা হিসেবে বলা যায় নাইট্রোজেন যুক্ত হেটারোসাইক্লিক যৌগ। অ্যালকালয়েডস এর মধ্যে অবশ্যই কি আছে, নাইট্রোজেন যুক্ত একটা হেটারোসাইক্লিক যৌগ। এরা অবশ্যই ক্ষারীয় প্রকৃতির, এরা অবশ্যই না, সাধারণত দুই একটা ব্যতিক্রম আছে। আর এরা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। উদ্ভিদ দেহে যে বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপাদন হয়, তার মধ্যে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। তো এই অ্যালকালয়েডসটা হচ্ছে কি সেকেন্ডারি মেটাবোলাইটস। এটা শ্রেণী বিভাগ আছে সিলেবাসে। শ্রেণী বিভাগ কয়টা, এদেরকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে। এক নম্বরে প্রকৃত অ্যালকালয়েডস। প্রকৃত অ্যালকালয়েড গুলা কারা, যারা মূলত অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয়েছে এবং তাদের হচ্ছে বিষম চক্রযুক্ত নাইট্রোজেন যৌগ। তাদের দেহে নাইট্রোজেন যৌগটা বিষম চক্রযুক্ত। তো উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, নিকোটিন, কুইনাইন, মরফিন, কোকেইন ইত্যাদি। তার মধ্যে কোনটা কোথা থেকে উৎপাদন হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নিকোটিনটা পাওয়া যায় হচ্ছে নিকোটিয়ানা অ্যাসপি থেকে। কুইনাইনটা গুরুত্বপূর্ণ খুব, সিনচোনা অফিসিয়ানিলিস। মরফিনটা পেপার থেকে পাওয়া যায়। আর কোকেইন ইরেথ্রোজোলন, আমি গণের নাম বলতেছি, মূলত পদার্থের নাম, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা। আদি অ্যালকালয়েড গুলো অবশ্যই কি হয়ে থাকে, অবিষম চক্রযুক্ত, বিষম চক্রের বিপরীত অবিষম চক্রযুক্ত। এরাও অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয়, তবে এরা হচ্ছে অবিষম চক্রযুক্ত। আর এদের নাইট্রোজেন পরমাণু ওই চক্রের পার্শ্ব শিকেলে থাকে। এই ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুটা অবিষম চক্রযুক্ত, তো চক্রের পার্শ্ব শিকলে থাকবে। উদাহরণ হচ্ছে ইফিড্রিন, এটা পাওয়া যায় ইফিড্রা থেকে। ইফিড্রা নামক একটা উদ্ভিদ আছে। কোলিসিসিন, এটার উদ্ভিদের নাম হচ্ছে কোলিসিকাম। হরডিনিন পাওয়া যায় হরডিয়াম নামক উদ্ভিদ থেকে। এবার লাস্ট হচ্ছে অপ্রকৃত অ্যালকালয়েড। এরা কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে আসে নাই, এদের পূর্বসূরি অ্যামাইনো অ্যাসিড না। নিচের কোন অ্যালকালয়েডের পূর্বসূরি অ্যামাইনো অ্যাসিড নয়, উত্তর হবে কি অপ্রকৃত। এই দুইটার পূর্বসূরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মনে করা হয়। তো এই ক্ষেত্রে আইসোপ্রিন থেকে এটা কঙ্কাল লাভ করে।
কঙ্কাল লাভ করে। কঙ্কাল মানে কি, এটার মেইন স্ট্রাকচার, মেইন গঠন কাঠামোটা লাভ করে। এই অপকৃত অ্যালকালয়েডের আরেকটা নাম হচ্ছে টারফিনয়েড অ্যালকোহল। হ্যাঁ, টারফিনয়েড অ্যালকোহল আরেকটা নাম আছে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাক্টিনিডিন। অ্যাক্টিনিডিন এই অ্যাক্টিনিডিন অ্যালকালয়েডটা পাওয়া যায় অ্যাক্টিনিডিয়া পলিগামা, এই উদ্ভিদ থেকে, অ্যাক্টিনিডিয়া পলিগামা। তো এটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মনোটারফিনয়েড। তারপরে আছে অ্যাডসিন। অ্যাডসিন এটা পাওয়া যায় অ্যাক্টোনিয়াম sp থেকে, এটা হচ্ছে ডাইটারফিনয়েড। লাস্টে আছে কি সোলাসোডিন, এটা পাওয়া যায় সোলানাম sp থেকে, সোলানাম sp থেকে। তো এটা হচ্ছে স্টেরয়েড থেকে, এটা হচ্ছে স্টেরয়েডের একটা উদাহরণ। এই গেছে আমাদের অ্যালকালয়েডের শ্রেণী বিভাগ। তা আমরা এখন পড়বো হচ্ছে অ্যালকালয়েডের ফাংশন বা কাজ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। অ্যালকালয়েডের প্রধান কাজগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আপনারা স্ক্রিনে দেখতেছেন, আমি আর লিখলাম না। স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আর আমার নোট আমি লাইভ এমসিকিউতে যারা আমার ক্লাস করে তাদের জন্য ফুল ফ্রি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মনে হয় সবার কাছে, যারা আগের ক্লাস করছে তাদের কাছে আছে। প্রায় এটা অংশের মধ্যে আমি বলছিলাম। তো স্নায়ুতন্ত্রের উপর এদের মেইন ক্ষতিকর প্রভাব হচ্ছে এরা স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। আমাদের স্নায়ুতন্ত্র আছে না, স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। তবে এদের ভালো উপকারী দিকও আছে। সেক্ষেত্রে হচ্ছে এরা রোগ নিরাময়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগ নিরাময় ভূমিকা পালন করে। আবার অনেক ওষুধও কি করা হয়, এই অ্যালকালয়েড থেকে অনেক ওষুধও তৈরি করা হয়ে থাকে। তা আমাদের বিশেষ কিছু অ্যালকালয়েডের গুরুত্ব সম্পর্কে জানতেই হবে। এক নম্বর আছে ইফেড্রিন। ইফেড্রিনটা এনিমিয়াতে ব্যবহার হয়। এনিমিয়া কি, রক্ত শূন্যতা। তারপর রক্তক্ষরণে ব্যবহার হয়। এছাড়া দেহের রক্তচাপ বৃদ্ধির প্রয়োজন হলে এই ইফেড্রিনটা কাজে লাগানো যায়। এরা সিএনএস কে উদ্দীপ্ত করে। সিএনএস মানে কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু পেরিফেরাল আর সেন্ট্রাল দুই ভাগে বিভক্ত। এগুলো ক্লাস 9-10 জীববিজ্ঞান বইতেই আছে। এরপর হচ্ছে কুইনাইন। কুইনাইনটা কি কাজে লাগে, এটা স্নায়ু রোগে লাগে, স্নায়ু রোগ লাগে। এছাড়া স্মৃতিশক্তির দুর্বলতা, আমরা না অনেক কিছু ভুলে যাই, এই স্মৃতিশক্তির দুর্বলতায় কুইনাইনটা কাজে লাগে। কোনাইন হবে এটা, দুঃখিত, কোনাইন। কুইনাইন যেটা একদম পরিচিত, পরীক্ষা আসে, ম্যালেরিয়ার ওষুধ। ম্যালেরিয়া রোগে এই কুইনাইনটা ব্যবহার করা হয়ে থাকে। এটা কোন গাছ থেকে পাওয়া যায়, সিনচোনা অফিসিয়ানালিস। হ্যাঁ, সিনচোনা অফিসিয়ানালিস কুইনাইন। এটা কিন্তু এখানে যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন। মরফিন, এটা মনে হয় সবাই শুনছি আমরা। এটা ঘুমানোর জন্য কাজে লাগে। আর যখন অপারেশন করে, ওই কোনো অঙ্গ অবশ করার প্রয়োজন হলে হচ্ছে এই মরফিনটাকে কাজে লাগানো হয়। তারপর আছে ক্যাফেইন। ক্যাফেইন কোথায় পাওয়া যায়, চা, কফি, এগুলোতে ক্যাফেইন পাওয়া যায়। আমার মনে হয় সবাই জানি আমরা ক্যাফেইন সম্পর্কে। চা কি কাজে মানুষ খায়, এটা ক্লান্তি নিবারক, ক্লান্তি দূর করে। এছাড়া উত্তেজক। উত্তেজক মানে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে একটু উত্তেজনা প্রদান করে, মানে উদ্দীপ্ত করে তোলে। আর নিকোটিন, এটাও সবাই জানি আমরা, তামাক পাতা থেকে পাওয়া যায় সাধারণত। এরাও কি করে, স্নায়ুতন্ত্রের উদ্দীপনা সৃষ্টি করে। আর এটা অতিরিক্ত নিলে, মানে এমনকি 40 mg মাত্রায় নিলেও মানুষের মৃত্যু করতে পারে। এই হচ্ছে আমাদের অ্যালকালয়েডের পড়াশোনা। অ্যালকালয়েড হচ্ছে কি, উদ্ভিদ দেহ থেকে নির্গত একটা সেকেন্ডারি মেটাবোলাইট। উদ্ভিদ দেহ থেকে নির্গত এক ধরনের সেকেন্ডারি পদার্থ, গৌণ পদার্থ। উদ্ভিদ তো অনেক কিছু নির্গত করে, ফ্যাট নির্গত করে, অর্গানিক অ্যাসিড নির্গত করে, এরপরে হচ্ছে রাবার নির্গত করে, রেজিন নির্গত করে, টারফিন নির্গত করে, কত কিছু নির্গত করে। তার মধ্যে একটা হচ্ছে অ্যালকালয়েড। অ্যালকালয়েডও নির্গত করে উদ্ভিদ। হ্যাঁ, তো অ্যালকালয়েড, এগুলা বেশিরভাগ অ্যালকালয়েড ক্ষারীয় পদার্থ এবং তাদের পজিটিভিটি নেগেটিভিটি দুইটাই আছে। এদের মেইন কাজ হচ্ছে এরা কি করে, স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে। এটা কিন্তু মেইন কাজ চলে আসতে পারে পরীক্ষায়, যে অ্যালকালয়েডের প্রধান কাজ কি, বা অ্যালকালয়েড কি করে। অ্যালকালয়েড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বা অন্যান্য অংশকেও, আমাদের এখানে কিন্তু স্নায়ুতন্ত্রের অংশ আছে একদম প্রত্যেক, যেখানে নিউরন আছে, যে স্নায়ুতন্ত্রের একক তো নিউরন, স্নায়ুকোষ বা নিউরন, যেখানে অনুভূতি আছে সেখানে হচ্ছে স্নায়ুতন্ত্র আছে। কিন্তু আমাদের চুলের মধ্যে
স্নায়ুতন্ত্র নাই, এই কারণে আমরা চুল কাটলেও কি হয় না, ব্যথা হয় না। চুল আর নখ, নখের মধ্যে আর চুলের মধ্যে কি নেই, স্নায়ুতন্ত্র নাই, মানে স্নায়ু কোষ নাই, মানে নিউরন নাই, কারণ আমরা ব্যথা পাই না। সে যাই হোক, এই অ্যালকালয়েডের কাজ হচ্ছে স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করা, তবে এটা কোনো কোনো ক্ষেত্রে এটা ওষুধ তৈরিতে এবং কি রোগ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে। তো আমাদের সর্বশেষ টপিক হচ্ছে প্যাটস। প্যাটস মানে কি, চর্বি। চর্বি কিভাবে গঠিত হয়? চর্বির মূল উপাদান কিন্তু দুইটা, একটা হচ্ছে গ্লিসারল আর এক অংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যে চর্বি তৈরি হয় গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে। আর গ্লিসারলটা কি? গ্লিসারলটা হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট ট্রাই অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট ট্রাই অ্যালকোহল। আর ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে দীর্ঘ হাইড্রোকার্বনের শৃঙ্খল, মানে লম্বা হাইড্রোকার্বনের শৃঙ্খল। এই দুইটা মিলে হয় হচ্ছে ফ্যাট, বা আমরা যেটাকে বাংলায় চর্বি বলে থাকি। তো এখানে গ্লিসারলের প্রতিটি হাইড্রোক্সিল গ্রুপ একটি ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে বন্ড তৈরি করে। মানে গ্লিসারলের একটা হাইড্রোক্সিল গ্রুপ আর ফ্যাটি অ্যাসিডের একটা কার্বক্সিল গ্রুপের সাথে ইস্টার বন্ড তৈরি করে, ইস্টার বন্ড তৈরি করে। আর এর ফলেই গঠিত হয় হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড মানেই কিন্তু হচ্ছে আমাদের চূড়ান্ত ফ্যাট। তো এটা হচ্ছে একদম বেসিক একটা কথা, তবে 5টা ধাপে ঘটবে। এই ধাপগুলো আমাদের যাদের সম্ভব তাদের হচ্ছে শিখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে এসিটাইল কোয়ে গঠন। এসিটাইল কোয়ে গঠন, এটা কই থেকে গঠিত হবে? ওই যে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে হচ্ছে এসিটাইল কোয়ে। আর এই এসিটাইল কোয়ে থেকে হয়ে যায় হচ্ছে ম্যালোনাইল কোয়ে। মানে এসিটাইল কোয়ের সাথে একটা অক্সিজেন যুক্ত হলেই, একটা দুঃখিত একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হলেই কি হয়ে যাবে? ম্যালোনাইল কোয়ে হয়ে যাবে। কোয়ে মানে কোএনজাইম। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খল তৈরি হবে, একটার পর একটা কার্বন যুক্ত হতে হতে কি হবে? ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খল হয়ে যাবে। এরপরে গ্লিসারল যুক্ত হবে এখানে, মানে ফ্যাটি অ্যাসিডের সাথে এই ফ্যাটি অ্যাসিড যোগ গ্লিসারল। এখানে আসলে এগুলো যোগ যোগ দিলে এগুলো কোনো ভুল হবে না। এটার সাথে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় এটা এরকম হয়ে যায়। আর ফ্যাটি অ্যাসিডের সাথে যখন গ্লিসারল যুক্ত হয় তখন কি হয়? ফসফোটাইডিক অ্যাসিড হয়। এই দুটো যুক্ত হলে ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। আর এই ফসফোটাইডিক অ্যাসিড থেকেই পাওয়া যায় আমাদের চূড়ান্ত ফ্যাট বা চূড়ান্ত ট্রাইগ্লিসারাইড। এই হচ্ছে ফ্যাটের গঠন, আর বিশেষ করে গঠন এবং কিভাবে গঠিত হয়। তো ফ্যাট কি আরেকবার আমরা যদি বলি, ফ্যাট হচ্ছে দুইটা উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কি গ্লিসারল আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে বেসিক কথা, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। গ্লিসারলটা হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট ট্রাই অ্যালকোহল। আর ফ্যাটি অ্যাসিড মানে সেটা হচ্ছে দীর্ঘ হাইড্রোকার্বনের শৃঙ্খল, দীর্ঘ হাইড্রোকার্বনের শৃঙ্খল। গঠিত হয় কয়টা ধাপে? 5টা ধাপে গঠিত হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি অংশের 3টা পার্ট। আমি পুরো ভিডিওতে যতটা সম্ভব চেষ্টা করছি সহজে বোঝানোর জন্য এই অল্প সময়ের মধ্যে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।